সে বড্ড নেশালো গল্পের শেষ নাম্বার পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো দেরি না করে তাড়াতাড়ি গল্পে চলে যাই। হুট করেই আয়াফ আফিয়াকে ছেড়ে দেয়। এতে বেশ অবাক হয় আফিয়া। জিজ্ঞাসাসূচকভাবে তাকালো আফিয়া আফিয়ার দিকে। আয়াফ আফিয়ার তাকানোর অর্থ বুঝতে পেরে তার পকেটে হাত রাখল। তারপর পকেট থেকে বের করলো সেই ঝুমকো জোড়া, যার জন্যই আয়াফ আফিয়াকে খুঁজে পেয়েছে। আয়াফ আফিয়ার দিকে ঝুমকো দুটো বাড়ি দিয়ে বলল, এই ঝুমকোর জন্য আজ তোমায় আমি খুঁজে পেলাম মায়াবতী। তাই এই ঝুমকো ছাড়া আমাদের ভালোবাসার মুহূর্তটা পুরোপুরি সম্পূর্ণ হয় কি করে বলো? তারপর আয়াফ আলতোভাবে ঝুমকো জোড়া চুমু এঁকে দিয়ে পরিয়ে দিল আফিয়ার কানে। আফিয়া বলি উঠল, ঝুমকো কোথায় পেয়েছিলে তুমি? তা তো বললে না। বলবো তো, অপেক্ষা করো। অপেক্ষার ফল যে খুব মিষ্টি হয়। তার আগে আমায় এটা বলো, সেদিন তুমি দৌড়াচ্ছিলে কেন? আফিয়া ভাবলো সেদিনের কথা, ভাবতেই হেসে দিল সে। তারপর বলে উঠল আফিয়া, সেদিন ছিল আমার জন্মদিন। আমাকে ভার্সিটিতে অনুষ্ঠান আসে এটা বলে আমার বন্ধুগুলো অনেক সেজেগুজে যেতে বলেছিল। আমিও তেমন কিছু না ভেবেই জমিয়ে সেজেছিলাম। অবশ্য নিজে সেজেছি বললে ভুল হবে, আপু সাজিয়ে দিয়েছিল। পরে ভার্সিটি গিয়ে জানলাম আমার জন্মদিন উপলক্ষে এমনটা করেছে। সবাই ঠিক ছিল, কিন্তু ওরা চাইছিল ভরা ভার্সিটির সামনে আমার এত সুন্দর মেকআপে আটা ময়দা আর ডিম দিয়ে ভূত বানিয়ে দেবে। আমি তো সব শুনে মুখে ওড়না বেঁধে নিলাম যাতে মুখে ওগুলো না লাগে। তারপর আর কি তুমুল বেগে দৌড়াতেছিলাম ওদের কাছ থেকে, ওরাও আসছিল পিছন পিছন। ও এইবার মনে পড়ছে, মাঝ রাস্তায় একটা ছেলের সাথে ধাক্কা লাগে আমার, তবে মুখ ঠিক দেখিনি তার মানে ওইটাই তুমি ছিলে? আয়াফ মাথা নাড়িয়ে হাঁ বলে। সব শুনে হাসতে হাসতে শেষ। আয়াফের হাসি দেখে আফিয়া বলল, তুমি হাসছো, আর আমার অবস্থা কি হয়েছিল জানো? দৌড়াতে দৌড়াতে পুরো পা ব্যথা হয়ে গেছিল। দুদিন তো বাসা থেকে বের হইনি, কারণ ওরা দেখলেই ওগুলো মারত মুখে। তবে দিনগুলো খুব সুন্দর ছিল। এখন তুমি বলো, ঝুমকা কোথায় পেলে? তুমি এখনও বুঝতে পারছো না? মাথা না সূচক নাড়ায় আফিয়া। আয়াফ আফিয়ার দুগালে চেপে ধরে বলল, ওরে আমার পাগলি বউ, তোমার সাথে যখন ধাক্কা খেয়েছিলাম তখনই তোমার কান থেকে পড়ে যায় ঝুমকাটা, আর তখনই আমি পাই। ও তাহলে এখন চুমু দেওয়া গালে, না হলে আমি বাড়ি যাব না। আফিয়া হেসে বলল, তোমায় নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারি। ওফ, আয়াফ একটু অভিমানী সুরে বলল, তার মানে আমি তোমায় যেটা করতে বলেছি সেটা তুমি করবে না? তুমি কি পাগল হলে নাকি? দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারাও সবাই চলে গেছে, তাই বলছি বাড়ি চলো, পরে দেবো না, পরে কাজ হবে না, এখন চাই, মানে এখনই চাই। তুমি বাচ্চাদের মতো জেদ করছো কেন? শেষমেশ আফিয়া কোনো উপায় না পেয়ে শুকনো করে আয়াফের গালে চুমু দিয়ে দিল। আয়াফ খুশি হয়ে আফিয়াকে কোলে তুলে নিয়ে বলল, এখন তাহলে যাওয়া যাক মেরি জান। হাসলো আফিয়া। তারপর সেও খুশি হয়ে আফের গলা জড়িয়ে ধরে বলল, চলো। মেরি করলার জুস, না থুকু কমলার জুস। হাসলো আয়াফ। তারপরও কিছু বলল না। এই খুশির মুহূর্তটা নষ্ট হতে চায় না সে, কারণ নামটা তেতো হলেও নাম দেওয়া মানুষটি যে খুবই মিষ্টি। আয়াফ আফিয়াকে কোলে করে নিয়েই গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও গিয়ে বসে পড়ে গাড়িতে। তারপর মুক্ত আকাশের নিচে বসে গাড়ি চালাতে শুরু করে আয়াফ। এই মুহূর্তে আয়াফের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত, যেখানে সকল অভিমান ভুলে নতুন করে জীবন শুরু করার আনন্দ মিশে আসে হৃদয়ে। আয়াফ আফিয়াকে নির্দ্বিধায় তার বুকে জড়িয়ে ধরে ড্রাইভ করছে, আর আফিয়াও চুপটি করে আসে একদম, কারণ এই মুহূর্তে সেও আসে খুব খুশি। দুদিন নির্ঘুমে কাটিয়েছে, তাই আয়াফের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ পর আয়াফদের গাড়ি এসে থামলো আয়াফদের বাড়ির সামনে। আফিয়া তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। আয়াফ কিছুক্ষণ আফিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে ওকে ডাকলো। আসমাকা ডাক পড়তেই আফিয়া পুরো লাফ মেরে উঠে বসলো। আফিয়া উঠতেই আয়াফ বলে উঠল, ঘুম হয়ে গেলে এখন তাহলে যাওয়া যাক। তারপর আফিয়ার আয়াফ দুজন একসাথে চললো বাড়ির ভিতর। আফিয়ার একটু ভয় ভয় করছে, না জানি শাশুড়িমা কি বলে তাকে। বাড়িতে ঢুকতেই অবাক দুজন, কারণ বাড়িতে কিছুতে গেস্ট এসেছে। আয়াফের আম্মুর আফিয়াকে দেখে
ওদের দিকে এগিয়ে গিয়ে বলল আয়াফকে, তোমাদের এখন আসার সময় হলো? এতক্ষণ কি করছিলি? আর বলো না আম্মু, তোমার যে বৌমার রাগ ভাঙাতেই তো এত সময় লেগে গেল। আয়াফের কথা শুনে আয়াফের আম্মু রেহানা বেগম এগিয়ে গেলেন আফিয়ার কাছে। আফিয়ার চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সে নিজেও জানে না এই মুহূর্তে সে কী বলবে। শাড়ির আঁচল আঙুলের সাথে পেঁচাচ্ছে সে। রেহানা বেগম আফিয়ার সামনে দাঁড়িয়ে বলল, এত রাগ কেন তোর? মানছি আয়াব মাঝে মাঝে তোর সাথে ঝগড়া করে, এর মানে এই নয় যে রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আফিয়া রেহানা বেগমকে জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর এমন কখনো হবে না কোনো দিন। আমি আর কোনো দিন বেশি বুঝবো না, হাসলো রেহানা বেগম। তারপর বললেন উনি, ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। ফের যদি এমন করিস তো তোর একদিন কি আমার একদিন। এখন যা, ফ্রেশ হয়ে নিজেও তৈরি হয়ে আরিশাকে তৈরি করে নিয়ে আয়। আফিয়া বেশ অবাক হয়ে বলল, কেন আম্মু, আর এত মানুষ কেন এসেছে? ওনারা আরিশাকে দেখতে এসেছে। রেহানা বেগমের কথা শুনে আয়াব বলে উঠল, এসব কি বলছো মা? ঠিকই বলেছি, হুট করেই তোর বাবা বলল ওনারা আসছে। এখন যা, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আরিশাকে তৈরি করে নিয়ে আয়। তারপর আয়াব গিয়ে বসে পড়লো সোফায়, আর আফিয়া চলে গেল উপরে আরিশার রুমে। মনমরা হয়ে বসে আছে আরিশা বিছানায়, চোখ বেয়ে তার পড়ছে পানি, কারণ সে বুঝে গেছে সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলতে চলেছে। আফিয়ার মতো ওর জন্যও বাবা ছেলে ঠিক করে এনেছে। এখন ছেলে ওর পছন্দ হোক বা না হোক, বাবা বিয়ে ঠিক করেই দিয়ে দেবে। কিন্তু আরিশা এই মুহূর্তে কিছু করতে পারছে না। এমন সময় পিছন থেকে আরিশার চোখ টিপে ধরে আফিয়া। আসমাকা এমনটা হওয়াতে আফিয়া পুরোই ঘাবড়ে যায়। তার আর আফিয়া অবাক হয়ে আরিশার চোখে পানি দেখে। আফিয়া অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন ননদিনী? আফিয়ার এমন কথা শুনে আরিশার জড়িয়ে ধরে আফিয়াকে। তারপর বলে উঠল সে, তুমি চলে এসেছো ভাবি? তুমি জানো আমি তোমাকে কতটা মিস করতেছিলাম। সেটা না হয় বুঝলাম, আগে বলো তুমি কাঁদছো কেন? আমি এই বিয়েটা করতে চাই না ভাবি, আমি তো আয়ানকে ভালোবাসি। আরিশার কথা শুনে আফিয়া অবাক হয়ে বলল, কি? ভাবি, আমি আর আয়ান একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু মাঝখান থেকে বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে বলেই ঠুকরে কেঁদে উঠল আরিশা। এদিকে আরিশার কথা শুনে আফিয়া কি করবে বুঝতে পারছে না। মাঝখানে কাটলো অনেক দিন। আজকে আরিশার বিয়ে, পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ে উপলক্ষে সারা বাড়িতে মানুষের হই হুল্লোড় পড়ে গেছে। পার্লারের লোকজনও চলে এসেছে আরিশাকে সাজাতে। আরিশাও আজকে খুব খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করতে পারছে। আর এই কাজটা সম্ভব হয়েছে শুধুমাত্র আয়াফ আর আফিয়ার জন্য। সেদিন রাতে আরিশার কান্না দেখে আফিয়া ডাকে আয়াফকে। তারপর আয়াফকে সব খুলে বলে আফিয়া। আয়াফ তো বেশ অবাক হয় এসব শুনে। তারপর আয়াফ নিজে গিয়ে কথা বলে তার বাবার সাথে, ওই মানুষদের সামনে যারা দেখতে এসেছিল আরিশাকে। সব শুনে আরিশার বাবা প্রথমে একটু রেগে গেলেও পরক্ষণেই আরিশাকে দেখতে আসার ছেলেটি বুঝিয়ে বলে তাকে, কারণ জোর করে বিয়ে দেওয়াটা একদমই ভুল। যেখানে মেয়ে নিজে চাইছে না বিয়েটা করতে, যার সারা জীবনের ভালো থাকার প্রশ্নই, সেই যদি রাজি না থাকে তাহলে কি করে ভালো হবে তারা? পরিশেষে সবার জোড়াজোড়িতে রাজি হয়ে যায় আরিশার বাবা। আরিশা তো খুশি হয়ে জড়িয়ে ধরে তার বাবাকে। তারপর আনা হয় আয়ানকে আর তার বাবা মাকে। আয়ানকে যেহেতু ওনারা আগে থেকেই চেনে, তারপর ছেলেটাও খুব ভালো, তাই খুব খুশি না ভেবেই ওদের বিয়ে ঠিক করা হয়। আয়ান আরিশা দুজনেই খুশি। তারা ভাবতেই পারেনি এত ইজিলি সবটা হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরিশা, কারণ সে তৈরি হবে। এমন সময় রুমে এসে হাজির হয় আয়াফ। আফিয়ার হাতে একটা শাড়ি আর কিছু জুয়েলারি দিয়ে বলে সে গেল, এগুলো পরে চলে আসো। আফিয়াও আর কিছু না বলে খুশি মনে পরে নেয় শাড়িটা। একটা লাল রঙের জর্জেট শাড়ি পরেছে আফিয়া। চুলগুলো খুলে দিয়েছে সে, গলায় ভারী নেকলেস আর কানে একজোড়া সুন্দর ঝুমকো, চোখে কাজল, আইলাইনার সহ ভারী মেকআপ দিয়ে অসম্ভব সুন্দর করে সেজে শেষে। আর অন্যদিকে আয়াফ আজকে একটা সুন্দর ব্ল্যাক রঙের পাজামা পাঞ্জাবি পরেছে। চুলগুলো বরাবরের মতোই খুব সুন্দর করে সাজানো, হাতে ঘড়ি। এই অল্প সাজেই অসম্ভব সুন্দর লাগছে তাকে। আফিয়া সেজেগুজে পা বাড়ালো আরিশার রুমের দিকে। এমন সময় ঘটল আর একটা ঘটনা। হঠাৎই পা পিছিল খেয়ে পড়ে যেতে নেয় আফিয়া। ভয়ে দু চোখ বন্ধ করে নেয় সে। হঠাৎই মনে হয় তার সাথে সে পড়েনি, কেউ তাকে ধরে আসে। খুব শক্ত করে আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই আফিয়া চোখ খুলতেই দেখলো সে আয়াফ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
অন্যদিকে আয়াফ চলে যেতে গেছে তার সেই ঘোর লাগানো মুহূর্তের দিকে। আফিয়ার চোখ, চুল আর মায়াবী সাজ দেখে ফিদা হয়ে গেছে আয়াফ। আফিয়ার চোখ হারিয়ে গেছে যেন অন্য কোথাও। আয়াফ, আফিয়া দুজনেই দুজনের দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে। এমন সময় সেখানে উপস্থিত হয় আদিবা, আয়ান। দুজনকে এভাবে দেখে মুচকি হাসে তারা। আদিবা আয়াফের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এইভাবে তাকিয়ে থাকলে লোক কী বলবে আয়াফ? সাথে সাথে আয়াফ আর আফিয়া বেরিয়ে আসে তাদের ঘোর লাগানো মুহূর্ত থেকে। আফিয়ার তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। আয়াফ একদম কনফিডেন্স নিয়েই বললেন, কে কি বলবে, আমার বউ তো, তাই না? হাসলো আয়ান আর আদিবা। আফিয়া আদিবার সামনে গিয়ে বলল, আপু তুমি এখানে? এমন সময় ওদের পিছন থেকে আফিয়ার আব্বু বলে, ওদের আমি ডেকেছি। আয়াফ, আমায় কাল সব বলেছে আদিবা কেন বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। আমারই দোষ ছিল, কোনো কিছু না বলেই মেয়েটার উপরে বিয়ের চাপ দিয়ে দেওয়া। তার মানে আমি আপুদের মেনে নিয়েছো? আফিয়া খুশি হয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে বলল, উফ আব্বু, আজকে আমি খুব খুশি। আমরা আবার আগের মতো করে সবাই একসাথে থাকবো। আফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজকে সবাই খুশি। এর ওই ভিতর চারদিকে শোনা গেল, জামাই এসেছে, জামাই এসেছে। আফিয়ার আদিবা দৌড়ে চলে গেল সেখানে। খুব সুন্দরভাবেই আয়ান আর আরিশার বিয়ে হয়ে গেল। কিছুক্ষণ আগেই আয়ান আর আরিশাকে বিদায় জানালো সবার কাছ থেকে। রাত 9টা। বাসর ঘরে বসে আছে আরিশা, একরাশ ভয় আর ভালো লাগা নিয়ে। এমন সময় রুমের দরজা খুলে ঢুকলো আয়ান। আয়ান ঢুকতে আরিশা সালাম দিল আয়ানকে। আয়ানও খুশি মনে আরিশার সালামের জবাব দিল। আয়ান আরিশার পাশে বসে বলে উঠল, তুমি তাহলে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত তো? আয়ানের কথা শুনে আরিশা চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠল, কিসের শাস্তি? এত তাড়াতাড়ি ভুলে গেলে জানেমান? সেদিন ছাদে বসে তুমি যে হাতে কামড় দিয়েছিলে, তার শাস্তি। আয়নের কথা শুনে শুকনো ঢোক গিলল আরিশা। তারপর বলে উঠল সে, সেদিন আমি ইচ্ছে করে করেছি নাকি? তুমি তো ঘুম থেকে উঠছিলে না, তাই তো ওসব কিছু জানি না। জানেমান, কামড় যখন দিয়েছো শাস্তি তো তখন পেতেই হবে। আরিশা ভয়ে ভয়ে বলল, কি শাস্তি? আরিশার কথা শুনে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আয়ান। হঠাৎই আয়ানকে এগোতে আসতে দেখে আরিশাও ভয় পেয়ে পিছনে যেতে লাগলো। আয়ান অনেকটাই কাছে এসেছে আরিশার, আর আরিশাও পিছনে যেতে যেতে লেগে গেছে বিছানার সাথে। আরিশা কিছু বলতে যাবে তার আগেই আয়ান আরিশার ঠোঁটের নিজের ঠোঁট বসিয়ে দিল। ঘটনাচক্রে আরিশা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আয়ান আরিশাকে ছেড়ে দেয়, তারপর রূপ দেয় এক অন্যরকম ভালোবাসায়। আর এখন থেকেই শুরু হবে আয়ান আরিশার নতুন এক জীবন। বিছানার উপর বসে আছে আয়াফ, অপেক্ষা করছে কখন আরিশা রুমে আসবে আর ওকে চমকে দিবে। কারণ আয়াফ আজকে তাদের রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, একদম প্রথম দিনের বিয়ের রাতের মতো। এমন সময় দরজা খুলে হনহন করে রুমে ঢুকলো আফিয়া। আশেপাশে কোনো কিছুর দিকে না তাকিয়ে আলমারি থেকে একটা সুন্দর ব্ল্যাক রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। সারাদিনের ব্যস্ততায় প্রচণ্ড গরম লাগছে তার। পাক্কা 1.5 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো আরিশা। টাওয়াল নিয়ে দিয়ে চুল মুছতে লাগলো সে। হঠাৎই চোখ যায় তার নিচে বিছানার দিকে। এতে অবাক হয় সে। অবাক হয়ে আফিয়া বলল, আমাদের রুমটা এত সুন্দর করে কেন সাজানো? বিনিময়ে আয়াফ কোনো কথা না বলেই এগিয়ে যেতে লাগলো আফিয়ার দিকে। আয়াফের কাজে আফিয়া ভয় পেয়ে পিছনের দিকে যেতে 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 বলল, আরে তুমি এগোচ্ছ কেন? আমি ভুল কিছু বলেছি নাকি? আয়াফ, চুপ। দেখো, তুমি কিন্তু এভাবে এগোতে পারো না আমার দিকে। তাই নাকি? আরে আমি কি এমন বললাম যে তুমি এভাবে এগোচ্ছ? কি বলনি তুমি, সেটা না বলো। মানে বোঝাচ্ছি তোমায়। বলেই আয়াফ কোলে তুলে নেয় আফিয়াকে। আফিয়া ঘাবড়ে গিয়ে আয়াফের হাত ধরে বলল, আমায় কোলে নিলে কেন? আজকে তোমায় খুব ভালোবাসবো মায়াবতী। আয়াফের কথা শুনে আফিয়া লজ্জায় লাল হয়ে যায়। আফিয়ার লাজুক লুক দেখে আয়াফ বলল, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে মায়াবতী। মুচকি হাসে আফিয়া। আর এখান থেকেই শুরু হয় আফিয়া আর আয়াফের নতুন জীবন। সেখানে আসে শুধু ভালোবাসা আর ভালোবাসা, শুধুই ভালোবাসা।
তো বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটি শেষ হয়ে গেল। আপনাদের প্রথম থেকে শেষ অবধি গল্পটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য।